আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ললিতা, তুমি কি জানো না বসের সাথে কিভাবে সৌজন্যতা বোধ দেখাতে হয়? জানি, আপাতত পড়াশোনাতে ব্যস্ত, ডিস্টার্ব করবেন না। এখানে কাজের জন্য হায়ার করা হয়েছে। ডেকে ডেকে বিপদ আনার মতন সাহসী একমাত্র অনল। এসেছে যখন তখন তার উচিত চুপ থাকা, কিন্তু না, সে থাকবে কেন? লাল সালুর মজিদের মতন শুধু শুধু খেকিয়ে উঠবে। এ যেন এক নতুন বেলি, চঞ্চলতা যার মধ্যে ধীরে ধীরে পরিস্ফুটিত হচ্ছে। অথচ মেয়েটা মাসখানেক আগেও ছিল নির্জীব পুতুল। আপাতত পড়াশোনার চাপে কপাল দুটো কুঞ্চিত হয়ে গেছে তার। অনল কথা না বাড়িয়ে নিজ কাজে ব্যস্ত হয়ে পড়ল। হঠাৎ একটি বিষয় মনে হওয়াতে মেয়েটির অগোচরে ছবি তুলে নিল। দ্রুত কারো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে SMS করল। আমার ললিতাকে পূর্বের চঞ্চলতে ফিরিয়ে আনতে সক্ষম আমি, কিন্তু এরপর তোমার কি হবে সেটা একবারও ভেবে দেখেছো? অনল কিন্তু কাউকে ছাড়ে না। ওপাশ থেকে SMSটি সিন হলেও কোনো জবাব এলো না। পুরো একটা বিকেল নিরিবিলি পেয়েছিল বেলি। আগামীকাল সিটি আছে তার, কিন্তু পড়া শেষ হয়েছিল না। সেই একমাত্র এমপ্লয় হবে যে অফিসের প্রথম দিন এসে পরীক্ষার পড়া পড়েছে। অবশ্য জোর করে না আনলে ভালো কিছু হতো। বইগুলো গুছিয়ে রেখে বেলি টেবিলে বসে থাকা অনলের দিকে তাকালো, যে ফাইল ঘাঁটতে ব্যস্ত। কিছু একটার হিসেব মিলছে না বোধহয় তার, যার জন্য বিরক্তি ভাব তার শুভ্র কপালে চাঁদের মতন ফুটে উঠেছে। বেলি অকপটে স্বীকার করতে পারবে তার দেখা সব থেকে সুদর্শন পুরুষটি হচ্ছে অনল। হঠাৎ মনে পড়ে গেল ছেলেটিকে নিয়ে ল্যাপটপে তৈরি করা ফাইলে সে এখন অবধি একটি অক্ষরও লেখেনি। সত্যিকার অর্থে লিখবে কি সেই বিষয়ে ওয়াকিবহল ছিল না। বেলির হাত দুটো যেন স্বয়ংক্রিয়ভাবে চলল। নোটবুকটা হাতে তুলে লিখতে লাগলো। অনল নামের পুরুষটির সৌন্দর্য আকাশসম, অহংকার মহাকাশসম, বুদ্ধিমত্তা ওটা ভূমির সর্বনিম্ন স্তরে। শেষের গুণটি লিখতে পেরে বেশি প্রশান্তি পেল বেলি। হাসি তার অধর ছুঁয়ে গেল। হাসছো কেন ললিতা? কিছু সত্যি উপলব্ধি করতে পেরে এমন হাসি পেল। তা অনল স্যার, আমার নামটা বেলি, ললিতা নয়। অর্থ অনুসারে শব্দটি ভীষণ খারাপ। আমি তোমাকে সুন্দরী বলছি, এতে দোষ কোথায়? যেমন তুমি আমার সৌন্দর্য আকাশসম লিখেছ। চমকে উঠল বেলি। হাতের কাগজটি দুমড়ে মুচড়ে ধরল। ঠিক তার মাথার উপর যে সিসিটিভি সেটি এখন খেয়াল হলো। অনল আত্মগরিমাতে বুঁদ হয়ে বলল, কাগজটি আমাকে দেখাতে পারো? বেলি তৎক্ষণাৎ মুখ ঢুকিয়ে চিবোতে লাগলো। জেদ দেখে অনল উচ্চ শব্দে না হেসে পারল না। অকস্মাৎ উঠে দাঁড়ালো সে। হেঁটে বেলির পেছনে দাঁড়ালো। ঝুঁকে মেয়েটির কানের কাছে মুখ নিয়ে বলল, দাঁত দিয়ে পিষে ফেলার জন্য বহু বিষয় আছে ললিতা, কাগজটি অতি নগণ্য। লেট মি হেল্প ইউ, ডু ইউ ওয়ান্না ট্রাই মি? শিউরে উঠল পুনরায় বেলি। হুটহাট পুরুষটি এত বেপরোয়া করে তোলে কেন তাকে, যেখানে সে প্রতিবাদ করতে অবধি পারে না? সৃষ্টিকর্তা বোধহয় কারো দোয়া ফিরিয়ে দেন না। দীর্ঘ কয়েক বছর সন্তানহীনতায় ভুগতে থাকা রহমতের ঘরে আলো করে এসেছিল দুটো যমজ কন্যা। এলাকার সকলে অবাক হয়ে দেখেছিল দুটো পদ্মদেহের শিশু কন্যাকে। দীর্ঘকাল শুষ্ক হয়ে থাকা রহমতের অন্তর পিতৃস্নেহের পরশে সিক্ত হয়ে উঠল। দুটো মেয়ের পর একটি পুত্রেরও বাসনা করল সে, কিন্তু সৃষ্টিকর্তা এবার সহায় ছিলেন না তার। কহনা ও অহনা নামের মেয়ে দুটোকে আগলে বড় করতে লাগলো। রহমত সেকেলে মানুষ হলেও বেশ শৌখিন ছিলেন। মেয়েরা বড় হলে তাদের জন্য স্বামী নির্বাচনের ক্ষেত্রে চিন্তা ও ভাবনায়
সেই শৈল্পিকতা বজায় রাখলেন। কিন্তু সময় অতিক্রম হতে হতে সে বুঝতে পারল তার মেয়ে কহনার স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছে না। ঠান্ডা মেজাজ বা নীরব যুদ্ধ খেলা করে তাদের মধ্যে। চিন্তিত হলো রহমত, সৃষ্টিকর্তার নিকট আবার প্রার্থনা করতে লাগলো। এবারও কবুল হলো। কহনা নামক সুন্দরীর গর্ভে জন্ম নিল এক রাজপুত্র, যে আগুনের দেশের রাজা, সব অনুভূতিকে কাঠের মতন জ্বালিয়ে পুড়িয়ে ফেলতে পারে। এজন্য তার নাম হলো অনল, অনল মীর, যে জন্ম নিয়েছে নিজের বাবাকে নাস্তানাবুদ করতে করতে। আর তুমি ললিতা, সাধারণ 22 বছরের তরুণী হয়ে কিনা তাকে অগ্রাহ্য করছো। ভীষণ খারাপ বিষয়। নানা থাকলে তোমার সুবুদ্ধির জন্য এখনই হাত তুলে দোয়া করত। মুখের অনুভূতি পরিবর্তন না করে কেউ কথা বলতে পারে? যেখানে সে নিজের জন্ম ইতিহাস শুনিয়ে চলেছে। বেলি অদ্ভুত ভঙ্গিমায় অনলকে দেখছে, আত্মপ্রশংসায় ডুবে গিয়ে। লোকটা বোধহয় সমস্ত তাল গুলিয়ে ফেলেছে। মেয়েটা সিদ্ধান্ত নিল কোনো জবাব দিবে না। গাড়ির কাঁচ গলিয়ে পিচ ঢালা রাস্তার পানে তাকালো। রাতের ঢাকা যেন সব থেকে প্রাণবন্ত, যদিও এখন রাত বলা চলে না, সন্ধ্যা এক্ষেত্রে মানানসই শব্দ। বেলি প্রসঙ্গ বদলানোর জন্য বলল, আমার জীবনে আপনি যেদিন থেকে এসেছেন সেদিন থেকে ঝামেলা শুরু করে দিয়েছেন। সত্যি করে বলুন তো, সেই বিশেষ চিঠিদাতা আপনি কি না? এটা উজ্জ্বল বিষয় ললিতা, খুঁজে বের করতে হবে। জানো তো, বের করতে পারলে তোমার জন্য উপহার আছে। সেটি কি? আপনার লাইব্রেরির বইগুলো? অনল অদ্ভুতভাবে বেলির দিকে তাকালো, যেন হৃৎপিণ্ডের বিশেষ অংশ সে চেয়ে বসেছে। মুখটা গম্ভীর করে বলল, বইয়ের সঙ্গে কারো সম্পর্ক নেই ললিতা, তুমি চাইলে আমি কিনে দিতে পারি। ইস, আপনার টাকার বই কেন কিনবো আমি? ধরে নাও গিফট। কি উপলক্ষে? এখনো আমি বিষয়টি খুঁজে বের করতে পারিনি। মন থেকে মেনে নিলে উপলক্ষ হতে কোনো কারণ লাগে না। প্রথমবার আমরা ডেটে এসেছি, বিশেষ কিছু চাইতে পারো। একদম না। আপনি আমাকে বাসা অবধি লিফট দিয়েছেন। ডেট শব্দ দ্বারা অসহ্যকর পরিস্থিতি তৈরি করবেন না। আমার ইচ্ছা নেই আপনাকে ডেট করার। বেলির কথাগুলোর বিনিময়ে অনল শুধু হাসল। গাড়ি চলছে এখন দ্রুত গতিতে, এজন্য বাড়ির সামনে পৌঁছাতে খুব বেশি সময় লাগলো না। কালকে আমার পরীক্ষা আছে, তাই যথা সময়ে আসতে পারবো না। খুব খারাপ এমপ্লয় আমি। বাদ দিয়ে দেন অনল। যদি না দেই 1 মিনিট। গত কয়েকদিন ধরে আমার লাইব্রেরি গোছানোর কাজে তোমাকে দেখা যাচ্ছে না কেন ললিতা? বিচার দিতে পারি কিন্তু। নিজে ডিসাইড করে নেন অনল, আমাকে দিয়ে ঠিক কি কি করাবেন। সবই। অনলের সবকিছুতে তার ললিতা থাকবে। দীর্ঘ শ্বাস ফেলল বেলি। কথাগুলোর মর্মার্থ যেন খুব বোঝা যায় না। গাড়ির দরজা খুলে চলে যেতে নিলে চুল টেনে তাকে আটকে দিল অনল। দ্রুততার সঙ্গে কাছাকাছি এসে বলল, এই যে যন্ত্রণাগুলো, প্রেমের বাক্যগুলো বুঝতে অক্ষম কেন তুমি ললিতা? কারণ এ কথা যে সবাইকে অনল বলে না, সেই গ্যারান্টি কি? বেলির নাকের ডগায় আঙুল ঠেকালো অনল। মৃদু ঘষে বলল, এক আছে জন্মগত অন্ধ, আরেকটা আছে স্বভাবগত অন্ধ। দুজনের রাগী, কিন্তু সমস্যা হলো জন্মগত যে সে দিব্যি সুখে থাকতে পারে, কিন্তু স্বভাবগত অন্ধ সুখগুলোর আসার সময় চোখ বন্ধ করে আজীবন দুঃখের জীবন পালন করে, যেমন তুমি। রাহিমা পা টিপে টিপে দরজার কাছে এসে দাঁড়ালো। এখন বাজে রাত 3টে। চারিদিকে শুনশান নীরবতা। পুরোটা দুনিয়াটা যখন ঘুমে মগ্ন, তখন সে চলছে প্রেমের নতুন এক দ্বার জীবনে উন্মোচন করতে। পাশের বাড়ির প্রেম। বেলির ভাই সিয়ামকে ইদানিং সে অনেক পছন্দ করে। লোকটা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকে। শুনেছে বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে। ইনিয়ে বিনিয়ে তাই তো রাহিমা পড়ার বাহানা করেছে তার সঙ্গে। কিন্তু পুরুষটি কাঠখোট্টা, পাত্তা দিতে নারাজ। ছাদ থেকে দেখেছে সিয়াম বাগানের দোলনায় বসে ল্যাপটপে কিছু করছে। ব্যাস,
রাহিমার মনে হলো সে তার সঙ্গ চাচ্ছে, এজন্য চলেছে এত রাতে সেখানে। ভাগ্য সহায় ছিল না। অন্ধকারে দরজা খুলতে গিয়ে বেশ বিরক্তিকর একটি শব্দ হলো। অনল তখন নিজের ঘরে ছিল। সবার আগে তার কান অবধি গিয়েছে। দ্রুত নিচে নেমে আসতে লাগলো। ভাইকে দেখে বুদ্ধির উদয় হলো মেয়েটির, লুকিয়ে গেল। দরজা এভাবে খোলা থাকতে দেখে অনল সন্দেহ নিয়ে বাহিরে এসে দেখলো কেউ নেই। গেটে দারোয়ান টুলে বসে ঝিমোচ্ছে। কোনো কিছু না পেয়ে সে ফিরে যেতে নেবে এমন সময় দেখলো বেলিদের বাসার ছাদের কার্নিশ ঘেঁষে একটা মেয়ে বসে বসে কাঁদছে। অবাক দেখে অনল অনুমান করতে পারল সে তার ললিতা। বিতৃষ্ণাতে মন ভরে গেল তার। দরজার সামনে বসে পড়ল। দূর থেকে পুরুষটিকে কেউ দেখলে এখন নিশ্চিত সুগঠিত শরীরের ইংরেজ ভেবে নেবে। অনলের অন্তঃকরণে ঝড় বইছে এখন। বেলি যখন জানতে পারবে তার প্রেমিকের বিয়ের পেছনে অনল নিজে দায়ী ছিল, তখন ঘৃণা করবে। সেটি কি করার কথা নয়? ভেতর থেকে একটি কণ্ঠ বলে উঠল। কিন্তু অনলের আগ্রাসী মন জানে কিভাবে নিজের জিনিস নিজের করে রাখতে হয়। বেলি একান্ত তার নিজের। এত রাতে ছাদে কেন বেলি? কি হয়েছে? কাঁদছো কেন? রেবেকা মাতৃস্নেহে আগলে নিল বেলিকে। সে জানে তার এই ছোট মেয়েটি কত বড় ভার বুকে বহন করে চলে রোজ। রামিমের ঘটনার সম্পর্কে একমাত্র সে ও বেলির ফুপু বিস্তারিত জানেন। প্রেমিকের বিয়ে হোক বা মৃত্যুর শোক, কোনোটাতে ভুলতে পারে না বেলি। কত রাত রেবেকার এই আশঙ্কায় কেটেছে যে তার মেয়ে নিজের কোনো ক্ষতি করবে না তো। আজও বিছানাতে না দেখতে পেয়ে অন্তঃকরণে তীব্র বেদনা অনুভব করেছিল। বেলি শান্ত হও, কষ্ট লাগছে? তুমি একা কেন ছাদে আসতে গেলে? সত্যি মা, অনেক কষ্ট হচ্ছে। মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসবে। ঘটনাটির বছর বছর অতিক্রম হয়ে গিয়েছে। নিজেকে সামলে নাও। ভবিষ্যতের আশায় স্বপ্নের জাল বুনো। সত্যি কি মা এত সহজ? বেলি মুখ উঁচু করে অবাক হয়ে শুধায়, যেন সে ছোট্ট একটি বালিকা মায়ের কাছে রূপকথার সত্যতা জানতে চাচ্ছে। রেবেকা তার গালে হাতের স্পর্শ করে বলল, খুব কঠিনও নয়। তুমি যেদিন থেকে ডিসিশন নিবে রামিমকে মনে করে কাঁদবে না, সেদিন থেকে দেখবে কষ্ট কমে আসবে। তোমার মন সত্যিকার অর্থে কখনো ভুলতে চায়নি। দেখো তো, সেই পুরনো দোতলা বাড়িটা ভেঙে কি রাজপ্রাসাদ গড়ে উঠেছে। পূর্বের স্মৃতি কোথায়? প্রকৃতি কিন্তু অতীতকে সহজে শেষ করে দিতে পারে। মা, সে যদি জীবিত থাকতো তবে সত্যি আমার কষ্ট কম হতো। যেখানে মানুষটার দেহ এতদিনে মাটির সাথে মিশে গিয়েছে, সেখানে কষ্ট হওয়া কি স্বাভাবিক নয়? যদি বেঁচে থাকতো তখন চিন্তা করতে যে কেন রামিম তোমাকে বিয়ে না করে বান্ধবীকে করলো। মনে হতো নিশ্চয়ই। মনে হতো। ভাবলেশহীন জবাব বেলির। কান্নার দরুন দীর্ঘশ্বাস ফেলছে এখন। বিশ্বাস করো, সেটা বেশি যন্ত্রণার হতো। এখনো হওয়ার কথা, কিন্তু বেঁচে থাকলে সংসার করতে দেখতে বেশি খারাপ লাগতো। আমি কত চেয়েছি ও মরে যাক, আমার মেয়েটা অত্যন্ত শান্তি পাবে। অবশ্য ভালোই করেছে বান্ধবীকে বিয়ে করে। তোমার জীবনটা নষ্ট হয়নি। রামিমের প্রতি রেবেকার মনে থাকা ঘৃণাগুলো স্পষ্টত টের পাচ্ছে বেলি। সে জানে কারণটা। অবশ্য সবাই জানে। সে জানে মেয়ের খায়েশ মেটানোর জন্য রামিমের মতন অসুস্থ ছেলের সাথে বিয়ে দিয়েছিল। বেলি খুব বেশি গভীরে ভাবল না। চোখ মুছে মায়ের কাঁধে মাথা রাখল। হঠাৎ খেয়াল হলো সামনের বাড়ির প্রবেশপথে কেউ বসে আছে। গাছপালার আড়ালে ছায়াটিকে যে কেউ ভূত বলে বিবেচিত করে নিত যদি না লাইট লাগানো থাকতো। স্পষ্ট দেখতে পাচ্ছে ছেলেটা বসে বসে সিগারেট টানছে। হঠাৎ বেলির মনে হলো এ রাতে সবাই জেগে আছে, যার যার দুঃখ নিয়ে। সিয়াম ভীষণ বিরক্ত বোধ করছে এখন, কারণ অবশ্য রাহিমা নামক মেয়েটি শুধু শুধু তার সঙ্গে আগ বাড়িয়ে কথা বলতে আসে। বিশেষ পরিচিত হওয়ার লোভ যে মেয়েটির মধ্যে আছে
সেটা স্পষ্ট প্রতীয়মান। অবশ্য সিয়াম জানে নারী সঙ্গ পেলে ভেতরে অনুভূতির সঞ্চারণ ঘটবে, আর ঠিক এটা হলো একজন পুরুষের সমস্যা। জীবনে আবেগ অনুভূতিকে জায়গা দিলে ঠিক মহাপুরুষ হওয়া যায় না। রাহিমা হাসি হাসি মুখ করে সিয়ামের পাশাপাশি হাঁটছে। হঠাৎ বলে উঠল, আপনার কি মনে হয় এবার বিসিএসে টিকবেন? হ্যাঁ। এত ওভার কনফিডেন্স, যেখানে পরীক্ষা এখন অবধি হয়নি। আমার নিজের উপর বিশ্বাস আছে, পড়াশোনা ঠিকঠাক আছে, তবে অবশ্যই টিকব। এই যে সিয়াম, কোনো ঘুমের ব্যবস্থা করে রেখেছেন নাকি? সিয়াম ভয়ঙ্করভাবে রাহিমার পানে তাকালো। নেহাত অপরিচিত মেয়ে মানুষ দেখে কিছু বলল না। তুমি কোথায় যাবে রাহিমা? আপনি যেখানে যাবেন। 1 মিনিট, তুমি আমার সাথে যাবে বলে একসাথে বেরিয়েছো? আশ্চর্য বিষয় তো। প্রশ্নের বিনিময়ে রাহিমা মিষ্টি করে হাসল। কিছু প্রতিক্রিয়া দিবে এর পূর্বে কোথা থেকে একটা বাইক এসে তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিল। এমন নয় সে মাঝখান দিয়ে হেঁটে চলছিল। তড়িঘড়ি করে সিয়াম তাকে উঠিয়ে শুধালো। ব্যথা পেয়েছো? ইস, অনেক পেয়েছি। ওদের মায়ের নাম আজকে মনে করিয়ে দিব। এবার তেড়ে গেল বাইকের দিকে। রাহিমা ছেলেগুলো যতবার মাপ চাচ্ছে ততবার চিল্লিয়ে ধমক দিচ্ছে রাহিমা। ছোট একটা মেয়ের শাসনকে সহজে চড়ুই পাখির মৃদু ডাকের সঙ্গে তুলনা করা যাচ্ছে। অবশ্য যত গর্জে তত বর্ষে না। মিনিট খানেক বাদে ছেলেদের যেতে দিল সে। সিয়ামের কাছে এসে দাঁড়িয়ে বিরস মুখে বলল, আপনি শুধু জিম করেন না দেখে ছেলেগুলোকে যেতে দিলাম, তা নয় আজ খবর ছিল। মানে? আমার শরীর দেখেছেন? উল্টো আমি হলাম গিয়ে মেয়ে। ওদের সাথে 2 হাত এক করলে যেটা সম্ভব হতো। শোনেন, আজকে থেকে আপনি জিমে যাবেন। শুধু বুদ্ধি থাকলেই হয় না, শক্তিও লাগে। আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না মেয়ে। ইডিয়েট, ব্যথা পেয়েও মুখ কমেনি। রাহিমাকে কিছু বলতে না দিয়ে এগিয়ে গেল সিয়াম। বিরক্তিতে মুখটা তেতো হয়ে এসেছে তার। রাহিমা পরিস্থিতি বুঝতে না পেরে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল রাস্তায়। সিটি শেষ করার পর নিজেকে বেশ হালকা লাগছে বেলির। এদিকে পেটে বেশ ক্ষুধা অনুভব করছে। সকালে খুব একটা খেয়ে আসেনি, আবার এখন অফিসে যেতে হবে। ভার্সিটি থেকে বের হয়ে বাসের জন্য দাঁড়িয়ে রইল বেলি। এহেন সময় চেনা পরিচিত একটি গাড়ি এসে থামলো তার সামনে। ভেতরে অনলকে আশা করেছিল সে। একজন অচেনা মধ্যবয়স্ক লোক মাথা বের করে বলল, স্যার, গাড়ি পাঠিয়েছে আপনার জন্য। আমার জন্য? একটু বেশি অনুগ্রহ করছে সে। চালক লোকটি চুপ করে বেলির গাড়িতে উঠে আসার অপেক্ষা করল। অবস্থার গম্ভীরতা বুঝতে পেরে বেলি গাড়িতে উঠে এলো। খুব বেশি সময় লাগেনি অফিসে পৌঁছাতে। এদিকে বেলির পেটে ক্ষুধাও বেড়েছে। অফিসের সবাই তাকে অবাক হয়ে দেখে, যেন তাদের জন্য বেলি এক প্রহেলিকা। অনলের কেবিনে পৌঁছে দেখলো সেটা খালি, কেউ নেই। কিন্তু টেবিলের উপর সুন্দর করে খাবার সাজানো, ছোট করে কাগজে লেখা, খেয়ে নিও ললিতা। আপাত দৃষ্টিতে দেখতে গেলে বিষয়টি ভীষণ রোমান্টিক এবং কেয়ারিং। অথচ বেলির হঠাৎ হওয়া শুরু করলো ভয়। পুনরায় কেউ কি সব ভেঙে চুরে তার জীবনে প্রবেশ করতে চাচ্ছে, আর তাও আবার আগুনের রাজা অনল। ফোন করলে রিসিভ কেন করো না? আমি সত্যি বলছি, তোমার সাথে চিট করিনি। ফোনের ওপাশ থেকে নারী কণ্ঠের আকুলতা শুনে মোটেও অনলের মন বদলালো না, কিন্তু জানে যাকে উদ্দেশ্য করে বলছে সে গলে যাবে। অনল ভেবে পায় না তার ভাই হয়েও অনিম কিভাবে এত সহজ সরল হয়। নারীর মন অতি সুন্দর প্রহেলিকাকে ধরতে পারে না। সে গম্ভীর সুরে বলল, অনিম ছাদে গিয়েছে, আমি ওর বড় ভাই বলছি। ইস! সঙ্গে সঙ্গে ফোন কেটে দিল মেয়েটি। ভ্রুজোড়া কুচকালো অনল। নাম্বারটি কোন নামে সেভ করা নেই। পরবর্তীতে পুনরায় কল ব্যাক করলে রিসিভ করলো না। অনল ফিরে এলো মিনিট খানেক বাদে। ভাইকে ফোন হাতে বিমূঢ় হয়ে থাকতে দেখে শুধালো, কি হয়েছে ভাই? তোর জিএফ কল করেছিল, সে তোর সাথে চিট করেছে।
আমার জিএফ মানে মানে আমি রিলেশন কবে করলাম? নিশ্চয় সেই শয়তান অচেনা মেয়েটা কল করেছিল। কাহিনী খুলে বলতো। বিশেষ কিছু না। তোমার মনে আছে কয়েকদিন আগে আমি স্কুল থেকে একটা ডিবেট প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিলাম? মনে আছে, সেখানে জিততে না পেরে মায়ের কাছে এসে কান্না অবধি করেছিলি। অনিম ভীষণ ভয়ঙ্করভাবে অনলের দিকে তাকালো। সে যে কান্না করছে তা তার মা নিজের বড় ছেলেকে বলে দিয়েছে। ছোট হওয়ার সত্যি তার কদর নেই বলে মনে করল। বিষয়টিকে পাত্তা না দিয়ে পুনরায় বলল, সেখানে নিজের নাম্বার দিয়েছিলাম আমি। সেখান থেকে একটা মেয়ে রোজ কল করে এমন অ্যাডাম টিজিং করে। অ্যাডাম টিজিং? ঠিক কি কি বলে? উদ্ভুত সব কথাবার্তা। আজকে তোমাকে নিশ্চয়ই তেমন কিছু বলেছে। ওরকম কিছুটা। এজন্য নিজের পরিচয় দেওয়ার পর অমন ইস করে উঠেছে। এতে বোঝা যায় বয়স কম। ব্লক করে দিতে পারিস। করেছিলাম, পরে দেখি ফেক আইডি খুলে সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করে। এত যন্ত্রণা দিচ্ছে। এমন নয় মেয়েটার রিলেশন করতে চাচ্ছে। জানো, সেদিন আমাকে বলেছে আমার চুলগুলো দেখতে খুবই সুন্দর নাকি, কবে যেন কেটে নিজের ঘরে সাজিয়ে রাখবে শোপিস হিসাবে। যেই হোক, সে চঞ্চল এবং রিলেশন নয়, সত্যিভাবে তোর অ্যাটেনশন চাচ্ছে। যদিও এই চাওয়া হয় রিলেশনের পূর্ববর্তী ধাপ। তোর ক্লাসের কেউ হতে পারে। না, ওদের সবাইকে বোন বানিয়েছে আমি। ছি, আমার ভাই হয়ে 2-4টে ক্লাসমেটের সঙ্গে ডেট করিসনি? ললিতার বাবা ঠিক বলেছিল, মরণ ছেলে। ললিতা? ইউ মিন বেলি আপু? ইয়েস। তুমি শয়তান আর সে পবিত্র দেখতে কন্যা। পিছে গেলে মার খাবে। আর সেটা কে দিবে? আমি। অনল হেসে উঠল। সে জানে অনিম নিজ ভাইয়ের সব গুণ আয়ত্ত করলেও মেয়েদের সঙ্গে মেলামেশার গুণটা নিতে পারেনি। বরং খুবই ভদ্র, যদিও খুবই অনলের ভক্ত। আগে জিম জয়েন কর, এরপর দেখা যাবে কে কাকে হারায়। তোর সেই বিড়ালটা কোথায়? এক ফ্রেন্ড নিয়েছে অ্যাডপশনে, ভালো আছে। গুড, মিস করিস না। বারান্দায় এখনো বিড়ালের জন্য কেনা বাবুই পাখির ঘরটা রয়ে গিয়েছে, তবে তা শূন্য এবং নির্জনতায় ঘেরা। অনিম যে প্রাণীটাকে অল্প দিনে বেশ ভালোবেসে ফেলেছিল তা বোঝা যাচ্ছে। করে মিস, কিন্তু আমি ঠিকঠাক ওর দেখাশোনা করার মতো সামর্থ্য রাখি না। এজন্য দূর করে দিলি নিজের থেকে? যেখানে সে ভালো থাকবে সেখানে রাখা উচিত। আমি হয়তো সেটির দায়িত্ব পুরোপুরি নিতে অক্ষম ছিলাম। কারো ভালোর জন্য একটু কষ্ট দেওয়া বা সহ্য করা চাই। অনল নির্লিপ্ত ভঙ্গিমাতে কথাগুলোতে মাথা দুলিয়ে সায় দেয়। মনের কোথাও আশা জেগে ওঠে। সকল মানুষ ভালো থাকতে চায় কিংবা প্রিয় জিনিসকে ভালো রাখতে চায়। সেখানে অনল নিজেও তো ব্যতিক্রম নয়। বইগুলো সুবিন্যস্ত করে উঠে দাঁড়ালো বেলি। আজকে শুক্রবার বিধায় অফিস নেই। এই কারণে অনলের লাইব্রেরি গোছাতে চলে এসেছে। সত্যি বলতে এই কাজটাকে এখন সে নিজে উপভোগ করে। বিশেষ কারণ হলো বইগুলো গোছানোর ফাঁকে ফাঁকে একটা দুটো বই পড়েও শেষ করে ফেলেছে। আজ হাতে নিল শরৎচন্দ্রের পরিণীতা। এই একটা উপন্যাস যে কতবার পড়ে ফেলেছে সেটি বোধহয় বেলি নিজেও জানে না। খুলে একটা দুটো পেজ পড়ছিল, হুট করে পুরুষালী কণ্ঠতে শুনতে পেল, এই উপন্যাস মোটেও তোমার মুখে হাসি আনার মতো নয় ললিতা। অথচ একটি প্রশান্তমূলক হাসি তোমার ঠোঁটে লেপ্টে আছে। কেন? আমি তোমাকে ললিতা বলে ডাকি তাই? কেন থাকবে না? দেখেছেন কত সুন্দর অনুভূতি। শেখরও ললিতার মধ্যে অনুভূতি প্রকাশ প্রশান্ত ঢেউয়ের মতন বয়ে যায়। আর আমি অনলের ললিতা হওয়াতে মোটেও খুশি নই। এর থেকে বরং শেখরের ললিতা হলে ভালো হতো। আফসোস। বেলির চোখে মুখে উপহাস। সে নেহাত মজা করে বিষয়টি বলেছে, দেখতে চাচ্ছে অনলের প্রতিক্রিয়া কেমন। অবশ্য সে প্রতিক্রিয়ার আশাও করছে কেন। চারপাশে দীর্ঘ নীরবতা উপলব্ধি করে বইয়ের পাতাতে মুখ ডুবিয়ে রাখলো বেলি। হঠাৎ করে তারও অনলের মধ্যকার দূরত্ব কমছে। বেলি চোখের কিনারা দিকে তাকিয়ে বুঝতে পারছে
মাথা তুলে কিছু বলবে এর পূর্বে বইটা হাত থেকে নিয়ে দূরে ফেলে দিল অনল। পুরুষটির দৈহিক গঠনের থেকে নারীটি ভীষণ ছোট। নিজের দিকে ঘুরিয়ে বেশ উষ্ণ সুরে অনল বলল, চোখ থাকতে অন্ধের অভিনয় কিভাবে করতে পারো মাই ললিতা? তুমি জানো না আমার সত্যিকারের রূপ কেমন? আই ডোন্ট মার্সি। তুমি শুধু অনলের ললিতা, হোক না শেখর ফিকশনাল, তবু যেন আর কখনো না শুনি। বলবো 100 বার। কি করবেন? এই যে দেখেন, আবারও বলছি, আমি শেখরের ললিতা, শুধু শেখরের ললিতা। বেলির নরম অধর যুগলে অনল ব্যতীত অন্য কারো নাম দ্যাটস নট গুড মাই ললিতা। এখন যেহেতু সিল মোহর লাগানো হয়নি, সেক্ষেত্রে যাও ছেড়ে দিলাম, হেঁটে দৌড়িয়ে ইনফ্যাক্ট ধরে নিলাম উড়ে যত আমার থেকে দূরে যেতে চাও যাও, কিন্তু দিন শেষে পাখির পায়ে কিভাবে বাঁধন দিতে হয় আমার জানা আছে। অনল ছেড়ে দিল বেলিকে। চোখ মুখের অবস্থা কঠিন। সামান্য একটি কল্পনার চরিত্রকে মেনে নিতে পারছে না। তবে কি সেই যে বেলিকে চিঠি পাঠাতো আপাত দৃষ্টিতে তাই মনে হচ্ছে? বেলি হাতে থাকা বইটিতে আঙুল ঝুলিয়ে বলল, শেখরদাকে দেখেছেন? তিনি কেমন বলিষ্ঠ, মিষ্টিভাষী, এমন পুরুষ। যে একটা পুতুল খেলাকে বিয়ের নাম দিয়ে মেয়েটির ঠোঁটে চুমু খেতে পারে, কিন্তু পরে বাবার ভয়ে কিছু জানাতে পারে না, সে কেমন পুরুষ জানা আছে। আরে ভাই, ওটা তোমার জন্য বরাদ্দ নারী। সে যদি গিরিন বাবুর পিছনেও যায় ধরে বেঁধে মনে করাও তুমি আমার, শুধু আমার। বিয়ে হলে বাবা এমনিতেও মানতেন, তাছাড়া বাবা বেঁচে ছিলই বা কয়দিন। ইস, আপনার সব খোড়া যুক্তি। তখন সমাজ ব্যবস্থা ঠিক অমন ছিল, কেউ ভেগে গেলে তাকে বলতো কুলঠা। নট রিয়েলি ললিতা, আমার কথার মর্মার্থ সঠিকভাবে উপলব্ধি করতে পারোনি। মেয়েটাকে আশা দেওয়া উচিত ছিল না। এর উপর ধরে নাও, আজ থেকে 100 বছর আগে একটা মেয়েকে চুমু খাওয়া অনেক বড় ব্যাপার ছিল। আমি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ হয়ে কোনো মেয়ের উপর অনুভূতি বুঝতে পারবো না। এই ক্ষেত্রে নির্বোধ ব্যতীত কিছু নই। শেখর অমন নির্বোধ। শিট, তোমাকে বোঝাতে গিয়ে আমার গরম লেগে গিয়েছে। ললিতা, ফু দিয়ে ঠান্ডা করে দাও তো। দেখুন, ওটা আমার প্রিয় উপন্যাস, কিছু বললে খবর আছে। আমি শুধু ফ্যাক্ট বললাম। রাখুন আপনার বই। আমি কখন বললাম তোমাকে দিব বই? এসবের সাথে কোনো সম্পর্ক নেই। এক বই পড়ুয়ার কাছে আরেক বই পড়ুয়া ডাকাতের মতন। কখন শখের বই ধারের নামে লুট হবে বলা যায় নাকি? আপনার আমাকে ডাকাত মনে হয়? অবশ্যই তুমি ডাকাত, তবে সুন্দরী। বেলির রাগ উঠছে অনেক, কিন্তু সে রাখবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। অনল ছেলেটা তো এমনই, হাতের কাজটা শেষ করে দ্রুত চলে যেতে নিবে, তখন অনল তাকে থামিয়ে দিয়ে বলল, অফিসে কাল কাজ করতে হবে তোমার, জলদি এসো। অপেক্ষাতে থাকবো। আবার সিটি আছে বলে পার্কে ঘুরো না, আমি সব খবর রাখি। দেখা যাবে। বেলি তড়িঘড়ি করে সরে গেল। সে যে সিটের নাম করে পার্কে বসে থাকার প্ল্যান করেছিল, সেটা অনল কিভাবে জানলো? লোকটা কি তার মস্তিষ্ক পড়তে পারে? যদি এমন হয় তবে মনে মনেও চিন্তা করা যাবে না কিছু। এহেন নানাবিধ ভাবতে ভাবতে সিঁড়ি থেকে প্রায় ফসকে যাচ্ছিল পা। সিকান্দার দ্রুত হাতটা ধরে নিল। ঠিক আছে তুমি মা, এভাবে তো পড়ে যেতে এখন। ধন্যবাদ আঙ্কেল। ঘটনার প্রভাবে নাকি সিকান্দারের মুখে মা ডাক শোনাতে কিনা বেলি হতবিহ্বল হয়ে গেল। মুখে বিভ্রান্তময় হাসি ফুটিয়ে বলল, বাসায় ফিরছিলাম, খেয়াল হয়নি। সমস্যা নেই, ব্যথা পাওনি তো? না, ঠিক আছি। যদি কিছু মনে না করো তাহলে কথা বলা যাবে তোমার সাথে কিছুক্ষণ? ধরে নাও কফির আমন্ত্রণ দিচ্ছে মা। আমাকে? এখানে অন্য কেউ আছে? বেলি মাথা এপাশ ওপাশ দুলালো। সিকান্দার লোকটা গম্ভীর প্রজাতির, হঠাৎ তার সাথে কি বলতে চাচ্ছে। মিনিট 5 বাদে বেলি নিজেকে বাগানে আবিষ্কার করলো।
এখানে সুন্দর করে কয়েকটা বেতের চেয়ার সাজিয়ে রাখা, মাঝখানে ছোট একটা টেবিল। বেলিদের বাড়ি এখান থেকে দেখা যাচ্ছে। ওই তো শশী ছাদে কারোর সঙ্গে কলে কথা বলছে। শব্দহীন ধুমায়িত কফির পেয়ালাতে চুমুক দিচ্ছে সিকান্দার। নিজের গলাটা একটু পরিষ্কার করে বলল,